সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের ভাইস প্রিন্সিপাল প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অব গ্যাস্ট্রোএন্টারোলজি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসাইন। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি স্যার, আমিও বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা জানি যে আপনি পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ। এই দুই বিষয়ে বাংলাদেশের মানুষের যে স্বাস্থ্যের বর্তমান চিত্রটা রয়েছে সেটা আসলে কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে পরিপাকতন্ত্র এবং লিভার মানব শরীরের জন্য দুটি খুব ইম্পর্ট্যান্ট অর্গান বা একটা সিস্টেম আমরা বলতে পারি, যেটা আসলে ডাইজেস্টিভ সিস্টেম আমরা বলে থাকি। পরিপাকতন্ত্র এবং লিভার, সাথে প্যানক্রিয়াস একটা অর্গান আছে, সবগুলো নিয়ে ডাইজেস্টিভ বা পরিপাকতন্ত্র আমরা বলে থাকি। তো এই বাংলাদেশের এই যে বিপুল জনগোষ্ঠী, ওনাদের মধ্যে এই ডিজিজের প্রবণতা যথেষ্ট লক্ষ্য করা যায়। যেমন লিভার ডিজিজ আমাদের দেশে যথেষ্ট আছে, যেমন ভাইরাল হেপাটাইটিস বলে ডিজিজ হয়। ফ্যাটি লিভার আজকাল খুব পরিচিত একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যে অনেকেরই ফ্যাটি লিভার আছে। এছাড়া পরিপাকতন্ত্র অনেক রোগ আছে, যেমন পেপটিক আলসার, বা অনেকে এটাকে গ্যাস্ট্রিক হিসাবে আমাদের সাধারণ মানুষ চিহ্নিত করে থাকে, এটা আছে। এছাড়া ডায়রিয়া জনিত রোগ, এছাড়া কিছু ক্যান্সার জাতীয় রোগ, এই নানান ধরনের রোগ আসলে আমাদের এই বিপুল জনগোষ্ঠীর অনেকেরই হয়ে থাকে। আচ্ছা, পরিপাকতন্ত্রের কি কি সমস্যা হয় আসলে? খুব কমন সমস্যা হচ্ছে যে মানুষ বলে থাকে আমার গ্যাসের সমস্যা। এটা হচ্ছে স্টমাক বা পাকস্থলীর কিছু সমস্যা হয়, যেটা আলসার হয়ে থাকে অনেক সময় আলসার ছাড়াও আমরা বলি নন আলসার ডিসপেপসিয়া, মানে আলসার খুঁজে পাওয়া যায় না এন্ডোস্কোপি করতে গেলে, কিন্তু রোগী মনে করে যে তার আলসার আছে। যেমন পেটের কিছু সিমটম হতে পারে, পেট ব্যথা হতে পারে, গ্যাস হতে পারে, এটা খুব কমন। এছাড়া ডায়রিয়া জনিত কিছু রোগ আছে আমাদের দেশে, এটা খুব ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে মানুষের, বিশেষ করে বাচ্চাদের বেশি হয়ে থাকে, বা যারা স্ট্রিট ফুড বা ফুড হাইজিনটা যাদের খুব কম থাকে, এই ডায়রিয়া জনিত রোগ হয়ে থাকে। এছাড়া হচ্ছে যে কিছু ক্যান্সার আজকাল অনেক বেশি, আমাদের খাদ্যে ভেজাল একটা ব্যাপার আছে। তো এছাড়াও আরও কিছু কারণে ক্যান্সার জাতীয় রোগ হয়ে থাকে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে। এছাড়া যে পরিপাকতন্ত্রের পার্ট আছে লিভারের মধ্যে ভাইরাস হয়ে থাকে, ভাইরাস ডিজিজ, ফ্যাটি লিভার, সিরোসিস একটা খুব কমন, লিভার ক্যান্সার। এছাড়া প্যানক্রিয়াস আছে, যেটা পরিপাকতন্ত্রের একটা পার্ট। প্যানক্রিয়াসে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে। মোটা দাগে এগুলোই হচ্ছে যে পরিপাকতন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসের রোগ। আচ্ছা, এই রোগের চিকিৎসাটা কি? হ্যাঁ, নানান কারণে আসলে নানান ধরনের চিকিৎসা হয়ে থাকে। যেমন লিভারের যে ফ্যাটি লিভার আমরা বলছি, খুব কমন আজকাল দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফি করতে গেলেই দেখা যায় অন্যান্য রোগের কারণেও যদি আলট্রাসোনো পেটের করা হয়, ফ্যাটি লিভার ধরা পড়ে যায়। তো ফ্যাটি লিভার হচ্ছে যে আসলে লিভারে চর্বির পরিমাণটা বেড়ে যাওয়া। এমনি স্বাভাবিকভাবে মানুষের লিভারে চর্বির পরিমাণটা 5%, মানে লিভারের যে টোটাল ভলিউম, এটার 5% অংশে যদি ফ্যাট থাকে সেটাকে নর্মাল বলা হয়। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে নানান কারণে লিভারের চর্বি বেড়ে যাচ্ছে, এটাকে ফ্যাটি লিভার বলা হয়। তো ফ্যাটি লিভার মূলত প্রিভেন্টেবল ডিজিজ, যেটা যাতে লিভারে ফ্যাট কম জমে সেটাই দেখা হয়। তো সেটার জন্য আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হয়। আমাদের অজান্তেই আসলে অনেক খাওয়া হয়ে যায়, ফাস্ট ফুডের প্রবণতা থেকে এটা বেড়ে যাচ্ছে, বা অতিরিক্ত খাবার জন্য বেড়ে যাচ্ছে, কায়িক পরিশ্রম আমরা করি না, ব্যায়াম করি না, এটার জন্য বেড়ে যাচ্ছে। তো এটা প্রিভেন্টেবল ডিজিজ। তারপরেও যদি কারো হয়ে থাকে লিভার, ফ্যাটি লিভারের কিছু চিকিৎসা আছে, আমরা ওষুধ দিয়ে থাকি, লাইফস্টাইল মডিফিকেশান করতে বলি, ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে বলি। এছাড়া পেপটিক আলসার জন্য যদি হয়ে থাকে এন্ডোস্কোপিতে ধরা পড়ে যায়, সেই এন্ডোস্কোপি করার পরে কারো যদি পেপটিক আলসার থাকে, তখন আসলে আমরা কিছু ওষুধ দিই। আর ক্যান্সার জাতীয় রোগ, বিশেষ ক্ষেত্রে ক্যান্সার প্রিভেনশন করাটাই বেটার। তারপরেও যদি কোনো পরিপাকতন্ত্রের কোনো অংশে ক্যান্সার হয়ে থাকে, তো সেটা আসলে স্টেজ অনুযায়ী চিকিৎসা করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা স্টেজ নির্ণয় করি, যে কোনো জায়গায় ক্যান্সার, সেটা লিভারের হতে পারে, পরিপাকতন্ত্রে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ক্যান্সারের স্টেজ নির্ণয় করে সেই স্টেজ অনুযায়ী চিকিৎসা করে থাকি। আচ্ছা স্যার, এমনিতে তো ফ্যাটি লিভার সম্পর্কে অনেকেরই আতঙ্ক কাজ করে এবং অনেকে এটা নিয়ে অনেক ভীত। সেই জায়গা থেকে কোন পর্যায়ে গেলে আসলে আতঙ্কিত হবে এবং ডাক্তারের কাছে যাবে? ধন্যবাদ। আসলে এটা খুবই কমন এবং সবারই জানা দরকার। ফ্যাটি লিভার হলেই আমার কিছু একটা হয়ে গেল, অনেক বড় কিছু, সেটা না। আমরা আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফ্যাটি লিভারের স্টেজ নির্ণয় করি বা গ্রেড নির্ণয় করি। মোটা দাগে যদি বলি, আমরা গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3, যেটা একজন ভালো সনোলজিস্টের কাছে গেলে ওনারা গ্রেডটা ধরে ফেলতে পারেন। তো গ্রেড 1-এর ক্ষেত্রে আসলে আতঙ্কিত হওয়ার মোটেই কিছু নেই, কারণ গ্রেড 1টা খুব সহজেই, এমনকি ওষুধ ছাড়াও গ্রেড 1টা আমরা ভালো করে ফেলতে পারি। লাইফস্টাইল মডিফিকেশান, ফুড হ্যাবিট চেঞ্জ করে
আর গ্রেড 2 এবং 3 হয়ে গেলে তখন হয়ে কি যে ফুড হ্যাবিট এবং এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন এনাফ না, তখন কিছু চিকিৎসা আমরা দিয়ে থাকি। তো সেই জন্য আমি বলবো যে আসলে আপনার ফ্যাটি লিভার হলে সেটার গ্রেড জেনে নেবেন, ভালো চিকিৎসকের কাছে, পরিপাকতন্ত্র লিভার বিশেষজ্ঞের কাছে যেতে পারেন, মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। ওনারা ভালো আলট্রাসাউন্ড বা অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষার মাধ্যমে গ্রেডটা আগে নির্ণয় করবেন। যদি গ্রেড 1 হয় একদম চিন্তার কিছু নাই, গ্রেড 2 এবং 3 হলে আপনাকে সতর্ক হতে হবে এবং চিকিৎসা নিতে হবে। সেই জন্য এই ফ্যাটি লিভার যদিও কমন হয়ে গিয়েছে, কিন্তু আতঙ্ক ছড়ানো বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্টেজ অনুযায়ী চিকিৎসা করলে বেশিরভাগ রোগী আসলে ভালো হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যে গ্রেড অনুযায়ী চিকিৎসা, যেমন গ্রেড 1-এর ক্ষেত্রে ওষুধ ছাড়া শুধুমাত্র খাবার কমিয়ে এক্সারসাইজ করে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে সেটার প্রতিকার করা যায়। আর গ্রেড 2 এবং 3-এর ক্ষেত্রে এই এক্সারসাইজ, ফুড হ্যাবিট এগুলোর পাশাপাশি বিভিন্ন ওষুধ আজকাল পাওয়া যায়, সে সমস্ত ওষুধের একটু দীর্ঘমেয়াদী দিতে হয়। ওই লাইফস্টাইল মডিফিকেশান, খাবার মডিফিকেশান এবং সাথে যদি সঠিক ডক্টরের কাছে গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়া যায়, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আসলে প্রতিকারও সম্ভব। আচ্ছা স্যার, এখন তো প্রত্যেকটা স্টুডেন্টই আসলে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সো সেই জায়গা থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে? আসলে আমরা দেখে থাকি যে এসএসসি এবং ইন্টারমিডিয়েট, বিশেষ করে ইন্টারমিডিয়েট পাশ করার পরে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে চায়। তো অনেকেরই ইন্টারেস্ট থাকে যে আমি ডাক্তারি পড়ব। আমরা ওয়েলকাম করি, আমরা নিজেরাও এই মেডিকেলে পড়েই ডাক্তার হয়েছি। তো এটা একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আসলে হয়, এই জন্য এসএসসি এবং ইন্টারমিডিয়েট একটা প্রি রিকুইজিট লাগে, জিপিএ একটা মার্কস দেয়া হয়ে থাকে। এবার একটু কমানো হবে আশা করছি জিপিএ যেটা আগে ছিল, কারণ এবার ইন্টারমিডিয়েটের রেজাল্ট অন্যবারের চেয়ে একটু অন্যরকম হয়েছে, যার জন্য আমরা শুনতে পাচ্ছি কিছুটা কমানো হবে। তবে যেটাই করা হোক না কেন আপনাকে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। বিশেষ করে যারা মেডিকেল পড়তে ইচ্ছুক তাদেরকে যে সমস্ত বিষয় আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, সাথে সাধারণ জ্ঞান, ইংরেজি, এই সমস্ত বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। এবং আমি বলবো যারা মেডিকেলে পড়তে চান ওনারা এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। আপনাদের রেজাল্ট হয়ে গিয়েছে ইন্টারমিডিয়েট, আপনারা অ্যাপ্লিকেশন যখন চাওয়া হবে অ্যাপ্লিকেশন দেন, কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, কারণ অনেক হার্ড কম্পিটিশন হয় মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। তো সেই জন্য এখন থেকে এই সমস্ত বিষয়গুলোতে পড়াশোনাটা রিভাইজ করতে হবে। আপনারা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য নিশ্চয়ই পড়েছেন, কিন্তু এখন থেকে এটাকে আরও বেশি করে রিভাইজ করতে হবে যাতে পরীক্ষার অ্যাডমিশন টেস্টটা ভালো করা যায়। মনে রাখতে হবে যে এখানে প্রায় লক্ষর কাছাকাছি মানুষ পরীক্ষা দেবেন এবং এখানে 10,000 সিট আছে সরকারি এবং বেসরকারি মিলিয়ে। কাজেই কারো টার্গেট থাকলে আসলে চান্স পাওয়া সম্ভব, তবে হার্ড পরিশ্রমটা করাটাও জরুরি, অনিবার্য। আসলে স্যার, মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসলে স্বাস্থ্যের বিভিন্ন রোগ নিয়ে কতটুকু গবেষণা করা হয় বা এটার গুরুত্বটা আসলে কতটুকু? চমৎকার একটা কোশ্চেন করেছেন। আসলে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে আমাদের দেশে গবেষণার যে প্রবণতা সেটা উন্নত বিশ্বের তুলনায় আসলেই কম। তবে আসার কথা হচ্ছে যে আমরা যে সময়টা মেডিকেলে পড়তাম সেই 90-এর দশকে, সেই সময়ের চেয়ে এখন কিন্তু এই প্রবণতাটা আগের চেয়ে বেড়েছে। তো আমাদের মেডিকেল কলেজে বা মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে এখন রিসার্চ যে অ্যাক্টিভিটিস, এটা কিন্তু পরীক্ষাগুলোর জন্য রিসার্চ প্রয়োজন। যেমন কেউ যদি বড় ডিগ্রি করতে চায়, এফসিপিএস, এমডি, এই সমস্ত ডিগ্রি করতে গেলে কিন্তু রিসার্চের প্রয়োজন আছে। তো এই রিসার্চ কিন্তু একটা কারিকুলামের পার্ট, যার জন্য যারা এই সমস্ত বড় ডিগ্রিগুলো করে থাকেন স্বাভাবিকভাবেই ওনারা এই রিসার্চগুলোকে করতে হয়। তো এছাড়াও কিন্তু কেউ এই ডিগ্রির প্রয়োজনে করা ছাড়াও বিভাগভিত্তিক কিন্তু রিসার্চ আছে, তবে এটা আগের চেয়ে বেশি। তবে আমি বলবো যে এখনও পর্যাপ্ত না উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে। কিন্তু আমাদের কিন্তু উন্নত বিশ্বের যেই জিনিসটা অভাব, রোগীর অভাব, মানে অনেক লোক সংখ্যা কম, আমাদের কিন্তু প্রত্যেকটা সেক্টরে অনেক রোগী আছে, সেজন্য আমাদের কিন্তু গবেষণার সুযোগটা অনেক বেশি। তো আমরা শিক্ষকরা আসলে ছাত্রছাত্রীদেরকে এটা এনকারেজ করি এবং আমরা গাইড করি, এবং ডেফিনেটলি আগের চেয়ে বেড়েছে, এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমরা উন্নত বিশ্বের কাছাকাছি পর্যায়ে পৌঁছতে পারবো। আমাদের সেই ব্যাপারে চেষ্টা আছে এবং রিসার্চগুলো বিভিন্ন বিষয়ে চলমান আছে। স্যার, আপনার ছোটবেলায় কোথায় কেটেছে, কোথা থেকে পড়াশোনা করেছিলেন? আমি আমার স্কুল জীবনটা কেটেছে কুমিল্লাতে। আমি কুমিল্লা জেলা স্কুলের ছাত্র, যেটা খুবই একটা ঐতিহ্যবাহী স্কুল। 1837 সালে প্রতিষ্ঠা পায় কুমিল্লা জেলা স্কুল। সেখান থেকে আমি এসএসসি করি এবং ইন্টারমিডিয়েট পাশ করি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। সেটা 1990 সালে ইন্টারমিডিয়েট আমি পাশ করি। তারপর আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাই এবং সেখান থেকে এমবিবিএস কমপ্লিট করি। তার পরবর্তীতে সরকারি চাকরি বিসিএসে যোগ দিই, 20তম বিসিএস। আমার চাকরি জীবনও 25 বছর হয়ে গিয়েছে। তারপরে আমি
পিজি হসপিটাল, যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আছে, ওখান থেকে এমডি ডিগ্রি লাভ করি গ্যাস্ট্রোএন্টারোলজি, পরিপাকতন্ত্র এবং লিভার বিষয়ে। পরবর্তীতে আমি কুমিল্লা মেডিকেল কলেজে পোস্টেড ছিলাম, সলিমুল্লাহ মেডিকেল কলেজে পোস্টেড ছিলাম। এখন আমি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে তো কাজ করছি আমার নিজের মেডিকেল থেকে, যেখান থেকে আমি পাশ করেছি। আচ্ছা, চমৎকার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলাম। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল স্যার। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও শুভকামনা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।